বাংলাদেশের শিক্ষাঙ্গনে একাডেমিক অধিকার লঙ্ঘন প্রতিকারে নীতি সুপারিশ শীর্ষক আলোচনা। কাউন্সিল ফর দ্য রাইটস অফ একাডেমিয়া 17 ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরম খাঁ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে। এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এ সভার উদ্দেশ্য হচ্ছে ন্যায়সঙ্গত, ন্যায্য এবং জবাবদিহিমূলক একাডেমিক পরিবেশ তৈরিতে অবদান রাখা এবং শিক্ষাঙ্গনের সকল অংশীদারদের অধিকার এবং মর্যাদাকে সমুন্নত রাখতে সংলাপ এবং সহযোগিতামূলক প্রচেষ্টা অব্যাহত রাখা। বর্তমানে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে চলমান একাডেমিক অনিয়ম, প্রশাসনিক জবাবদিহিতার পদ্ধতিগত ঘাটতি, নিয়োগ ও ভর্তি কার্যক্রমকে অযাচিত উত্তরণের দরকার নীতিগত মৌলিক পরিবর্তন। টেকসই ও যুগোপযোগী শিক্ষা সংস্কারের তাগিদে 12 দফা সংস্কার প্রস্তাবনা এ আলোচনা সভায় উত্থাপন করা হয়। যে শিক্ষা ব্যবস্থা যাই হোক না কেন, আমাদের তো উন্নতি হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে, এই যুগ শেষ। আপনাদের কাউন্সিলের একটা প্রধান দায়িত্ব হবে এই জিনিসটা প্রত্যেক দিন সরকারের মাথায় ঢুকানো, যে আমরা যদি শিক্ষা ব্যবস্থা ঠিক না করতে পারি, এইখানে কোনো উন্নয়নের কোনো ভবিষ্যৎই নাই। এবং তাদেরকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রায়োরিটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। আর কিছু করতে পারবেন না আপনি। আপনি কোন ইন্ডাস্ট্রি, কাকে আপনি আনবেন এখানে? যে ইন্ডাস্ট্রি আসবে সে বলবে আমার দক্ষ শ্রমিক দরকার নাই, সার্টিফিকেট আনা অনেক লোক আছে, কিন্তু সে যখন আপনার কর্মস্থলে ঢুকবে সে বলবে ভাই আমি এখানে থাকতে পারবো না, আমি ভিয়েতনাম যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি, আমার লোক নাই এখানে। তো আপনি বাংলাদেশে ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে লোক এনে শিল্প চালাতে পারবেন? পারবেন না। ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে সক্ষম প্রত্যেক প্রলোভন পরীক্ষা দিতে পারে, পড়ে এবং লেখে। একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি এই জিনিস নাই। কই আপনার ইংরেজি উন্নতি হয় না কেন? আপনি গালি দেওয়ার জন্যই লোক পাচ্ছেন না। প্রবলেম ইজ সামহার এলস। আমাদের এখানে যে ইংরেজির অবস্থা খারাপ, হতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে পদ্ধতিতে আপনারা উপস্থাপন করেছেন এটা ভুল মেসেজ দিতে পারে। এই জন্য আমি কথাটা একটু, এটা আমার বক্তব্যের বিষয় নয়, কিন্তু এই জন্য কথাটা পড়ে রাখলাম। ঠিক আছে, এমনি যেটা পরিণতি সেটা ঠিক আছে, যে আমাদের এখানে ইংরেজির অবস্থা খারাপ, কিন্তু কী জন্য খারাপ সেটার ব্যাপারটা ভিন্ন, লম্বা আলাপের দরকার আছে। একটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে লোকেরা ইংরেজিই পড়ে গেছে কিনা বহুদিন ধরে। আমি প্রায় বলি যে খুবই ইম্পর্টেন্ট যে আজকে আপনার যদি, যেটা জসিম ভাই বলেছে, যে ন্যায়ভিত্তিক যদি সোসাইটি হয়, আমাদের এডুকেশন সিস্টেম হয়, তাহলে আপনার দেখবেন যে 5% পিপল যারা ম্যাল প্র্যাকটিসের সাথে জড়িত, যারা কিনশিপকে প্রমোট করতে চায় উইদিন ইউনিভার্সিটি, সেইখানে গ্রেভিয়েন্স যেগুলো হচ্ছে, স্টুডেন্টরা হোয়াট দে অ্যাপ্রোচ, যেখানে কোনো গ্রেভিয়েন্স রিড্রেস করার জন্য কোনো কাউন্সিল আছে কি না, একেবারে এটা কিন্তু লেজিটিমেট রাইট। আবার আমি কিন্তু ওই যে 5ই আগস্টের পরে আমি দ্য ডেইলি ক্যাম্পাসে একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের হায়ার এডুকেশনে গভর্নেন্স এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। যে আমরা স্যারকেও আমি বলছিলাম যে ইউনিভার্সিটি সব হচ্ছে সেন্ট্রিক, হচ্ছে ভাইস চ্যান্সেলর, লুকস লাইক মনস্টার বা যে কোনো কিংডমের মধ্যে হি ইজ দ্য কিং অর শি ইজ দ্য কুইন সর্ট অফ থিং। কিন্তু এইখানে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন এসেনশিয়ালি ইম্পর্টেন্ট। এদেশে ইংলিশে আমরা লিখতে জানি না, আমাদের গণমাধ্যম নাই, আমাদের ভালো সুসাহিত্যিক নাই, আমাদের ভালো ক্রিটিক নাই, যার কারণে আজকে বাংলাদেশের সম্বন্ধে যত নেগেটিভ প্রভাবটা হচ্ছে, আমরা আমাদের আঞ্চলিক পরাশক্তি দ্বারা নিপীড়িত হচ্ছি শুধু ইংলিশ কম জানার কারণে। আজকে যদি আমরা ভালো 8-10টা ইংলিশ মিডিয়া নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের দেশের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মিথ্যাচার হতো না কখনো। এবং এই পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে যারা কাজ করবেন, ধরেন প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাকে বসাবেন, এটি নির্ভর করবে পরবর্তীতে আসলে রাইটস কিভাবে বাস্তবায়ন হবে। বাংলা একাডেমির মহাপরিচালক কাকে বসাবেন, জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর কাকে বসাবেন, শিক্ষামন্ত্রী কে হবেন, উনি কি পার্সেন্টেজ নিয়ে ব্যস্ত থাকবেন, উনি ওনার পার্টির পারপাস সার্ভ করবেন, ওনার যে গাড়ির তেল পুরে সেটা কি সভা সেমিনারে ব্যয়, সবাই রাজনৈতিক সমাবেশে ব্যয় করবেন, নাকি শিক্ষার যে উন্নয়ন সেটির ক্ষেত্রে ব্যয় করবেন। এটি হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। এই পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া বিশ্বাস করেন বাংলাদেশে কিচ্ছু হবে না। এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু জানেন যে এই 4 বছরে এই ছেলের ভিতর কি ইম্প্রুভমেন্টটা হয়েছে। 4 বছর সে জব করছে,
কিন্তু 4 বছর পড়াশুনো করছে কিনা এটা কিন্তু প্রতিষ্ঠান খোঁজ নেয়নি। এরপরে 4 বছর পরে যখন সে একটা সার্টিফিকেট ধরায় দেয় তখন তাকে প্রমোশন দেওয়া হয়। তাহলে কিসের ভিত্তিতে তাকে প্রমোশন দেওয়া হয়? পরবর্তী থেকে প্রায় 8 বার শিক্ষা সংস্কার কমিশন বিভিন্ন সময়ে কারিকুলাম সংশোধন করার জন্য বিভিন্ন বোর্ড করা হয়েছে, কিন্তু আমরা কালের পরিক্রমায় দেখেছি যে কোনো শিক্ষা সংস্কার কমিশন বলি আর কারিকুলাম বলি সাস্টেনেবল কোনো কিছু দিতে পারেনি। সেটার উপরে বিতর্ক থেকেই গেছে, বিভিন্ন পক্ষ থেকে বিতর্ক এসেছে। এবং সবচেয়ে বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা অনেক রিসার্চ করে যেটা আমাদের কাছে মনে হয়েছে, আমরা জাতিগতভাবে আমরা একতাবদ্ধ হতে পারছি না। এটার একটা বড় কারণ হলো আমাদের চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা এখানে রয়েছে। এবং আমাদের কাছে মনে হয় এখানে জেনারেল শিক্ষা ব্যবস্থা, যেটা আমরা মনে করি যে স্কুল কলেজে যেটা পড়ানো হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এখানে আবার আলিয়া আছে, কওমি আছে, আবার টেকনিক্যাল কারিগরি শিক্ষা ব্যবস্থা আছে, আবার ইংলিশ মিডিয়াম আছে। তো সব কিছু মিলিয়ে এই প্রোডাক্টগুলো যখন দেশের নীতি নির্ধারণী ফোরামে যখন আলোচনা করবেন, তখন এই 5-6 ধরনের মানুষ কিন্তু কখনোই চিন্তার ঐক্য রাখতে পারবে না। সুতরাং আমাদের শিক্ষা সংস্কার যে পরিমার্জন সরকারের যে কমিটি আছে বা যারা এটা নিয়ে কাজ করেন, তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে শিক্ষা সংস্কার করা প্রয়োজন এবং শিক্ষানীতিমালা প্রণয়ন এবং কারিকুলাম পরিমার্জন করা প্রয়োজন। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।